হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ভিএসসিতে স্বাগত। আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের রজত স্যার তোমাদের কাছে এসেছি। আজকের ক্লাসের টপিক ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা পার্ট, আমাদের মেলা এবং উৎসব, ফেয়ার এবং ফেস্টিভ্যালস। আচ্ছা, আমরা কলকাতাকে জানি সিটি অফ জয়, মানে আমরা কলকাতার নাগরিক বা আমরা বাঙালিরা একটু আনন্দ উৎসব এইসবে মেতে থাকতে বেশি পছন্দ করি। শুধুমাত্র আমরা বাঙালি বলে নয়, আমাদের ভারতবর্ষ কিন্তু এই চিন্তাভাবনার বাইরে নয়। আমাদের ভারতবর্ষের মানুষও কিন্তু আজকে একটা উৎসব আনন্দ বা একটা ফেস্টিভ্যালে তারা কিন্তু মেতে থাকতে পছন্দ করে। এই এখন বর্তমানে আমরা কুম্ভ মেলা চলছে। এই কুম্ভ মেলা তো আমাদের ভারতবর্ষের এটা শুধু নয়, এটা গোটা বিশ্বের নিরিখে একটা শান্তিপূর্ণ সমাবেশের তকমা দেওয়া হয়, বা এটা বিশ্বের নিরিখে একটা বিশাল বড় একটা ফেস্টিভ্যাল। মানে আশা করা হচ্ছে যে এবছর হয়তো 50 কোটি লোক হয়তো কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে চলেছে। মানে দীর্ঘ 2 মাস ধরে প্রায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে, সেই টাইমে প্রায় 50 কোটি মানুষ অংশগ্রহণ করতে চলেছে আমাদের এই কুম্ভ মেলায়। সেই রকমই এত বড় একটা উৎসব যেমন আমাদের গোটা ভারতে অনুষ্ঠিত হয়, আমাদের প্রয়াগরাজে বর্তমানে চলছে, এই রকম আনাচে কানাচে অনেক উৎসব গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হয়। আজকে আমরা সেই উৎসব বা কোন রাজ্যে কোন কোন উৎসব অনুষ্ঠিত হয় বা কোন উৎসবের কি বিশেষত্ব, সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, ক্লাসটা এগোনো যাক। আমি তোমাদের রজত স্যার। আজকের ক্লাস স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস, মেলা এবং উৎসব। এই পার্টটা এটা কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এসএসসির যে কোনো পরীক্ষা, সেটা সিজিএল হতে পারে, সেটা এসএসসি জিডি হতে পারে, যে কোনো পরীক্ষা এই জায়গা থেকে কোশ্চেন আসে। আমাদের পিএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক, আমাদের পুলিশের পরীক্ষা এই জায়গা থেকে কোশ্চেন আসে, বা ইউপিএসসি থেকে আরম্ভ করে রেল, যে কোনো পরীক্ষায় এই জায়গা থেকে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু কনফার্ম কমন পাবে। খুব ভালো করে ক্লাসটাকে উপভোগ করো, দেখো। চেষ্টা করব ক্লাসের মধ্যে একটা পড়া তৈরি করে দেওয়ার। এগোনো যাক ক্লাসে। আচ্ছা, আমরা প্রথম পেজে কি দেখতে পাচ্ছি? প্রথম পেজে দেখতে পাচ্ছি যে কেরালা। এখানে আমি প্রতিটা রাজ্য ধরে ধরে সেই সমস্ত রাজ্যে কি কি উৎসব অনুষ্ঠিত হয় সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কেরালার সব থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ওনাম, এই ওনাম হচ্ছে কেরালার ফসল কাটার উৎসব। ফসল কাটার উৎসব হচ্ছে আমাদের ওনাম। এই ওনাম ফসল কাটার উৎসব। এছাড়া পোড়াম উৎসব পালিত হয়। এই ভিশু, ভিশু হচ্ছে কেরালার নববর্ষ। আমাদের যেমন পয়লা বৈশাখ, তেমনি কেরালার নববর্ষকে বলা হয় হচ্ছে আমাদের ভিশু। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব, দেখো, স্নেক বোট ফেস্টিভ্যাল। দেখো, স্নেক বোট ফেস্টিভ্যাল এটা কেরালার একটা উৎসব। ছবিতে দেখতে পাচ্ছ যেখানে কেরালায় যে সমস্ত ব্যাকওয়াটার লেক আছে, কয়াল, তোমাদের কয়াল নিয়ে আগে ক্লাসে আলোচনা করেছি, সেই সমস্ত কয়ালে এই রকম লম্বা লম্বা কায়াক, যেটাকে নৌকা বলে, সেই রকম নৌকাতে অনেক ব্যক্তি একসঙ্গে দাঁড় বয়। দেখতে পাচ্ছ ছবিতে, খুব দ্রুত সাপের মতো বোটগুলো যায় এবং সেটা একটা উৎসব হিসাবে পালিত হয়। সেটার নাম হচ্ছে স্নেক বোট ফেস্টিভ্যাল। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু উৎসব, আমাদের চড়ক বা গাজন, এটা নর্মালি আমাদের চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়ে থাকে, চড়ক বা গাজন। এছাড়াও আমাদের পৌষ সংক্রান্তি, পিঠে পার্বণ, আমাদের রাস মেলা, রাসের উৎসব পালিত হয় আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের গঙ্গাসাগর মেলা, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কপিলমণি আশ্রম, যে আমাদের গঙ্গাসাগর দ্বীপের কপিলমণি আশ্রমকে উপলক্ষ করে এই মেলাটা অনুষ্ঠিত হয়। এই মেলাটা অনেকে এই কুম্ভ মেলার সমগোত্রীয় ধরে, বা কুম্ভ মেলার পরবর্তী যদি কোনো মেলা গোটা ভারতবর্ষ জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে, সেটা কিন্তু এই গঙ্গাসাগর মেলা। আচ্ছা, এরপরে দেখো কেঁদুলির মেলা। আমাদের কেঁদুলির জয়দেবের মেলা, এটা আমাদের বীরভূম কেঁদুলি হচ্ছে
বীরভূমে সম্ভবত অনুষ্ঠিত হয়ে থাকে এই কেঁদুলির মেলা। আচ্ছা, এরপরে জলপেশ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে। এই দেখতে পাচ্ছ, এটা একটা জলপাইগুড়ির ময়নাগুড়িতে অবস্থিত একটা মন্দির, সেই মন্দিরকে কেন্দ্র করে এই জলপেশ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, আমাদের ঝাপান ঝাপান এটা মনসা মাতার পুজো বাঁকুড়াতে অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, আমাদের নববর্ষ পয়লা বৈশাখ, আমাদের দুর্গাপুজো, দীপাবলি, দোল বা বসন্ত উৎসব, জগদ্ধাত্রী পুজো, এই সমস্ত উৎসব নিয়ে আমরা সকলে জানি, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরের উৎসব, এরপরে আমরা যে রাজ্যটাকে দেখব সেটা হচ্ছে আসাম। এই আসামের সবথেকে গুরুত্বপূর্ণ মেলা হচ্ছে আমাদের বিহু। এই বিহু আসামের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে পড়ে। আর এই বিহু নর্মালি আমাদের 3 ধরনের হয়ে থাকে। দেখো, এই বিহু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফসল কাটাকে কেন্দ্র করে বা ফসলকে কেন্দ্র করে হয়ে থাকে। একটা ফসল রোপণের সময়, একটা ফসল কাটার সময়, এই জাতীয় বিভিন্ন টাইমে এই বিহু উৎসব পালিত হয়ে থাকে। 3 রকমের বিহু অনুষ্ঠিত হয়। আচ্ছা, এছাড়াও পরশুরাম, এটা শিবেরই একটা মূর্তি, মানে শিবেরই একটা নাম পরশুরাম, তার মেলা, তাকে কেন্দ্র করে মেলা হয়। গারু, এই গারু হচ্ছে বিহু ফেস্টিভ্যালেরই একটা পার্ট, যেখানে গরু আগে কৃষিকাজে ব্যবহার হতো, সেই গরুকে কেন্দ্র করে একটা পুজো দেওয়া হয় বা পুজো হয়, সেইগুলো হচ্ছে আমাদের এই বিহুর একটা পার্ট, গারু। আচ্ছা, এরপরে দেখো আমাদের দীপান্বিতা, কামাখ্যা হচ্ছে, জানো তোমরা, সতীর 51টা পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে কামাখ্যা, যেটা গুয়াহাটিতে অবস্থিত। সেই কামাখ্যাতেই অনুষ্ঠিত হয় এই অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা নর্মালি বর্ষাকালেতে অনুষ্ঠিত হয়ে থাকে। তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিহুর ছবি। আচ্ছা, এরপরে ত্রিপুরা মানেই বাংলা, পশ্চিমবঙ্গ মানে বাংলা, ত্রিপুরা মানে বাংলা, আর ত্রিপুরা মানেই পূজা। আর এই পূজার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পূজা, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, এই খেরচি পূজা। এখানে মাটির পুজো করা হয়। এর কারণ যে কৃষিকাজের, যাতে করে মাটি তো আসল উপাদান, সেই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য মাটিকে কেন্দ্র করে পুজো করা হয়। আমাদের খেরচি পূজা, দুর্গা পূজা হয়, গঙ্গা পূজা হয়, গারিয়া পূজা হয়, কের পূজা হয়, সব পূজা নাম দেখলেই ত্রিপুরা মাথায় রাখবে। কিন্তু যেহেতু বাংলা, আমাদেরও বাংলা, ওদেরও বাংলা। আচ্ছা, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাজুরাহো টেম্পল। এই খাজুরাহো টেম্পলকে কেন্দ্র করে একটা উৎসব পালিত হয়, সেটা খাজুরাহো, মধ্যপ্রদেশের একটা বিখ্যাত মন্দির, সেই খাজুরাহো। এছাড়াও লক্রং এবং লারু কাজ, এই উৎসবগুলো আমাদের মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পাঞ্জাব। এই পাঞ্জাবের এই যে ছবিটা হচ্ছে কারওয়া চৌথের ছবি। কারওয়া চৌথ একটা পাঞ্জাবি একটা উৎসব। এখানে নর্মালি আমাদের শিবরাত্রির কনসেপ্টটা ওইখানে নিয়ে আসা হয়, যেখানে বিবাহিত মেয়েরা, এখন বিবাহর আগেও মেয়েরা এই তার স্বামীর উদ্দেশ্যে এই উৎসবটা পালন করে। সকালবেলা সূর্য ওঠার আগে নববিবাহিত মহিলারা, তারা স্বামীর মঙ্গল কামনায় তারা সারাদিন না খেয়ে থাকে, মানে সূর্য ওঠার আগেই তারা খেয়ে নেয় এবং তারপরে সারাদিন না খেয়ে থাকে। এবং তারপরে চাঁদ দেখে, মানে তারা চাঁদ দেখে, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা দর্পণ টাইপের জিনিস দিয়ে তারা চাঁদকে দেখে, এবং চাঁদ দেখার পরে তারপর তারা কিন্তু অন্ন গ্রহণ করে। এই উৎসবটা হচ্ছে আমাদের কারওয়া চৌথ। এছাড়াও লহরি, বৈশাখী এবং সাতোয়া, এই উৎসবগুলো আমাদের পাঞ্জাবে অনুষ্ঠিত হয়। আচ্ছা, এরপরের উৎসব দেখতে পাচ্ছ ছবিতে, আমাদের তামিলনাড়ু। আচ্ছা, তামিলনাড়ুর সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে গলু। এই গলু হচ্ছে দশেরা, মানে যেমন দশেরা যেমন পালিত হয়, সেরকম আমাদের রাবণকে কেন্দ্র করে আমাদের বিজয় দশমীর দিন সেই দশেরা, রাবণ বধ, সেই রাবণ বধকে কেন্দ্র করে এই দশেরা উৎসব পালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের পাথান্ডু পোঙ্গল হচ্ছে আমাদের তামিলনাড়ুর পিঠে পার্বণ বলা চলে। নর্মালি তামিলনাড়ুতে যখন নতুন ধান যখন ওঠে, সেই নতুন ধান নিয়ে
আমরা পিঠে পিঠে অনুষ্ঠিত হয়, মানে নতুন ধানে পিঠে হয়, সেই পিঠে আমরা যেমন মকর সংক্রান্তিতে পিঠে পার্বণ পালন করি, সেই রকমই আমাদের তামিলনাড়ুর লোকও এই পোঙ্গল পালন করে। আচ্ছা, এরপরে জালিক্কাট্টু। জালিক্কাট্টু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছবিতে, ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই, ষাঁড়কে খেপিয়ে দেওয়া হয় এবং ষাঁড়ের সঙ্গে মানুষের একটা ফাইট চলে, সেটা হচ্ছে এই জালিক্কাট্টু। এটা একটা সময় আমাদের সুপ্রিম কোর্ট ব্যান করে দিয়েছিল, কিন্তু এটা একটা সংস্কৃতিকে এফেক্ট করে, এটা ওদের সংস্কৃতির একটা অংশ। সেই উৎস ধরেই এই জালিক্কাট্টু ফেস্টিভ্যালকে আবারও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে হরিয়ানা। হরিয়ানার প্রথম উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখী হরিয়ানা, পাঞ্জাব এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও ভাইদুজ, যেটা আমরা ভাইফোঁটা বলি, ভাইফোঁটা ওটা ভাইদুজ বলছে। এবার হচ্ছে সুরজকুণ্ড ক্রেফট মেলা। তার মানে আমাদের সুরজকুণ্ড, কুণ্ড কাকে বলে? কুণ্ড মানে হচ্ছে গরম জলের উৎস, মানে যেখান থেকে মানে উষ্ণ প্রস্রবণ, সেরকম উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে সুরজকুণ্ড সেই একটা জায়গার নাম। সেই সুরজকুণ্ডকে কেন্দ্র করে একটা মেলা অনুষ্ঠিত হয়, সেটা একটা হস্তশিল্পের মেলা। আর এটা একটা ইন্টারন্যাশনাল মেলা, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মানুষ আসে এবং সেখানে একটা বিশাল বড় আন্তর্জাতিক একটা বিপণন হয়। নর্মালি মানুষ যেটা বাড়িতে তৈরি করে, মানে কুটির শিল্পে তৈরি হওয়া জিনিসগুলো এই মেলাতে বিক্রি হয়, সেটা হচ্ছে সুরজকুণ্ড ক্রেফট মেলা। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। দেখো আমাদের হিমাচল প্রদেশ। আমরা হিমাচল প্রদেশ একটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের দেশ। সেই পাহাড় দেশকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু মেলা অনুষ্ঠিত হয়। তার মধ্যে একটা মেলা হচ্ছে হরিয়ালি জ্বালামুখী মেলা। এই জ্বালামুখীও কিন্তু উষ্ণ প্রস্রবণ, সেই উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে জ্বালামুখী মেলা। এছাড়াও নয়না দেবী মেলা। এই নয়না দেবী, এটা সতীর 51টা পীঠের মধ্যে একটা, সতীর একটা নয়ন এই হিমাচল প্রদেশে পড়েছিল এবং আর একটি নয়ন পড়েছিল উত্তরাখণ্ডে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, সতীর একটা নয়ন হিমাচল প্রদেশে, আর একটা নয়ন উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে কোথায় না, নৈনিতাল বলে একটা জায়গা, ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈনিতাল। নৈনিতালের নয়নি লেকের ওপরে অবস্থিত আমাদের নয়না দেবী টেম্পেল। নয়না দেবী টেম্পেলকে কেন্দ্র করে একটা বিশাল বড় উৎসব পালিত হয়। আর নৈনিতাল একটা বিশাল বড় একটা পর্যটন কেন্দ্র, সারা বছর মানুষ এইখানেতে যায়, একটা হিল স্টেশন। আর এইখানে একটা লেক আছে, একটা লেককে কেন্দ্র করে পাহাড়, এবং পাহাড়ে প্রচুর দর্শনীয় স্থান আছে। তার সঙ্গে সঙ্গে এখানে মানুষ যায়, এখানে মানুষ ছুটি কাটাতে যায়, মানুষ এখানে হাওয়া বদল করতে যায়। একটা সুন্দর স্বাস্থ্যকর জায়গা হচ্ছে এই নৈনিতাল। এই নৈনিতালে একই সঙ্গে যেমন নয়না দেবী টেম্পেল আছে, তার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের চার্চ আছে, তার সঙ্গে সঙ্গে এখানে একটা বিশাল বড় একটা মসজিদ আছে। এখানে হিন্দু, মুসলিম, আমাদের খ্রিস্টান সমস্ত জাতির মানুষের জন্যই কিন্তু কিছু না কিছু এখানে কিন্তু মজুদ আছে। সেই নয়না দেবী টেম্পেল যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, সেখানেতেই আমাদের এই নয়না দেবী মেলা অনুষ্ঠিত হয়। শ্রাবণ মেলা। উত্তরাখণ্ড মানেই কেদারনাথ, বদ্রীনাথ মানেই হচ্ছে মহাদেব, আর মহাদেবের প্রধান মেলা হচ্ছে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। আমাদের তারকেশ্বরে মানুষজন জল ঢালতে যায় এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে। আর শ্রাবণী মেলাও কিন্তু উত্তরাখণ্ডের একটা গুরুত্বপূর্ণ মেলা। তার মানে উত্তরাখণ্ড মানে কেদারনাথ, কেদারনাথ মানে শিব, শিব মানে শ্রাবণী মেলা, মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, পরের পয়েন্টে চলে গেলাম। এরপরে আছে হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এই অন্ধ্রপ্রদেশের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে পোঙ্গল। ছবিতে দেখতে পাচ্ছ এই পোঙ্গল হচ্ছে ওখানকার ফসল কাটার উৎসব, এবং ফসল কাটার সঙ্গে সঙ্গে এই পোঙ্গলেতে পিঠে পার্বণও অনুষ্ঠিত হয়। তার মানে নতুন ফসল ঘরে ওঠার পরে সেই ফসলেতে, মানে সেই ফসল দিয়ে, মানে নতুন ধান দিয়ে, ধানকে ভাঙিয়ে সেখান থেকে যে পিঠে অনুষ্ঠিত হয় সেটাই কিন্তু আমরা এই পোঙ্গল নামে জানি। এছাড়াও আমাদের রামনবমী, উগাদি একটা গুরুত্বপূর্ণ জিনিস। উগাদি কি জিনিস? উগাদিকে বলা হয় তেলেগু নববর্ষ। তার মানে আমাদের যেমন পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ, সেরকম তেলেগুর নববর্ষকে বলা হয় হচ্ছে এই উগাদি। এই উগাদি বেশ কিছু আচার রীতি অনুষ্ঠিত হয়। রিসেন্টলি দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এসেছে, তাই পয়েন্টটাকে তুলে দিলাম যে একটা উগাদি পাচাদি, মানে যেটা আচার,
এর একটা রীতি হলো আচার, আর তার সঙ্গে পঞ্চাঙ্গ শ্রবণম, মানে আসন্ন বছরের ভবিষ্যৎবাণী করা হয় এখানে। ভবিষ্যৎ বছরে আমরা ভালো যাবে, নেক্সট ইয়ারটা আমরা যাতে করে ভালো কাটাতে পারি, খুব সুন্দর যাতে করে কাটাতে পারি, সেই জন্যই এই জিনিসপত্র অনুষ্ঠিত হয়। মানে একটা আচার অনুষ্ঠান হয়, তার সঙ্গে ভবিষ্যৎ বছরের একটা প্রার্থনা অনুষ্ঠিত হয় এই উগাদিতে। আচ্ছা, এরপরে দেখো বিহার। বিহারে অনুষ্ঠিত সোনপুর পশু মেলা, এটা বিশ্বের বৃহত্তম পশু মেলা। মানে এত বড় পশু মেলা, এটা গোটা বিশ্বের নিরিখে নেই, এবং এটা অনুষ্ঠিত হয় আমাদের বিহারে। আচ্ছা, এরপরে দেখো আমাদের তেজ উৎসব পালিত হয়, করম উৎসব পালিত হয়, বিভিন্ন উপজাতিরা এই সমস্ত উৎসবগুলো পালন করে। পারুল উৎসব, আর তার সঙ্গে হচ্ছে ছট পুজো। আচ্ছা, ছট পুজো আমরা জানি নর্মালি বিহারের মানুষজন এই ছট পুজো অনুষ্ঠিত করে। ছট পুজো নর্মালি কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। এটা সূর্য দেবতার পুজো, মানে সূর্য ষষ্ঠী বলা হয়, মানে কার্তিক মাসে কোনো একটা ষষ্ঠীতে এই ছট পুজো অনুষ্ঠিত হয়। আর এই ছট পুজোতে কি হয় কি না, দেখবে সারাদিন ব্রত করা হয়, ব্রত করে একটা থালা ভর্তি কলা এবং অনেক জিনিসপত্র নিয়ে সেটা এতে ফেলা হয়, মানে কোনো একটা সুন্দর জলাশয় বা কোনো পুকুরে বা কোনো নদীতে সেই জিনিসটাকে কিন্তু বিসর্জন দেওয়া হয় সূর্যর উদ্দেশ্যে, মানে সূর্যের উদ্দেশ্যে এই জিনিসটা করা হয়। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলা হলো না, সেটা হচ্ছে তেজ। এই তেজ হচ্ছে মানে বর্ষাকালে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে শিব দুর্গার বিয়ে, সেই শিব দুর্গার বিয়েকে কেন্দ্র করে তেজ অনুষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে ওড়িশার সব থেকে গুরুত্বপূর্ণ মেলা হচ্ছে রথযাত্রা। রথযাত্রাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কার ফেস্টিভ্যাল। কার মানে গাড়ি, কার ফেস্টিভ্যাল, গাড়ি ফেস্টিভ্যাল। পরীক্ষা আমাদের WBCSও কোশ্চেন এসেছে কার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়। রথযাত্রা আমাদের পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের 3টে রথ বাইরে বেরোয় এবং তারা যায় মাসির বাড়ি, আবার 7 দিন পরে উল্টো রথ, মানে আবার তারা জগন্নাথ মন্দিরে ফিরে আসে। এছাড়া কুমার পূর্ণিমা, কোনারক ড্যান্স উৎসব। কোনারক আমাদের ওড়িশার একটা গুরুত্বপূর্ণ স্থান, সেখানেতে এই উৎসবটা পালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে মহারাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে গণপতি উৎসব। ছবিতে দেখতে পাচ্ছ, গণপতি উৎসবে আমাদের গণপতির ছবি বা গণপতিকে কেন্দ্র করে, মানে গণেশকে কেন্দ্র করে এই উৎসবটা পালিত হয়, মানে গণেশ পুজো। এই গণপতি উৎসবের প্রবর্তকে আমাদের তিলক। 1893 সালে গণপতি উৎসব এবং 1895 সালে শিবাজি উৎসবের থ্রু দিয়ে আমাদের বাল গঙ্গাধর তিলক তিনি পপুলার হয়েছিলেন। আর সেই উৎসব এখনো পর্যন্ত তার জোয়ার চলে যাচ্ছে, গণপতি উৎসব, যেটা মহারাষ্ট্রে পালিত হয়। এছাড়া শিবাজি উৎসব, এটা হচ্ছে 1893, এটা হচ্ছে 1895 সাল তিলক প্রচলন করেছিল। ভবিষ্যতে একদিন সময় পেলে বলবো যে তিলকের গণপতি উৎসব এবং শিবাজি উৎসব প্রচলনের কারণ কি। আচ্ছা, এরপরে দেখো আমাদের গুডি পদ্ম, এটা হচ্ছে মহারাষ্ট্রের পয়লা বৈশাখ। আমাদের যেমন নববর্ষ পয়লা বৈশাখ, তেমনি মহারাষ্ট্রের পয়লা বৈশাখ হচ্ছে গুড়ি পদুয়া। আচ্ছা, এরপরে দেখো গুজরাটে ঘুড়ি উৎসব পালিত হয়। এখানে রং বেরঙের বিভিন্ন ডিজাইনের ঘুড়ি মানুষজন কিন্তু ওড়ায়। এই সুন্দর দেখতে পাচ্ছ ছবিটা, এই ঘুড়ি উৎসব, আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, এটা আন্তর্জাতিক ব্যাপী এই উৎসবটা পালিত হয়ে থাকে। আচ্ছা, এরপরে ভাবনাথ উৎসব। ভাবনাথ বলে একটা মন্দির, সেই মন্দিরকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। মাধব রায়, এটাও একটা মন্দির, মাধব রায়কে কেন্দ্র করে উৎসব পালিত হয়। টর্নেটর মেলা, টর্নেটর একটা প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রামকে কেন্দ্র করে একটা বিশাল বড় উৎসব পালিত হয়, টর্নেটর মেলা নামে পরিচিত। আচ্ছা, এবার হচ্ছে ছট পুজো, ঝাড়খণ্ড মানেই ছট পুজো। ছবিতে দেখতে পাচ্ছ, এই সূর্য দেবতার নাম করে পুজো দেওয়া হচ্ছে। মহিলারা নর্মালি এটা করে, তার খাবার দাবার ফলমূল নিয়ে সেটা বিসর্জন দেওয়া হয় নদীতে বা কোনো জলাশয়ে। আচ্ছা, এছাড়া বন্দনা, সরহুল হচ্ছে আমাদের একটা উপজাতিদের উৎসব। নর্মালি আমাদের ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই অঞ্চলের উপজাতিরা এই হুল উৎসব পালন করে। আচ্ছা, এই হুল উৎসব আমাদের সাঁওতাল উপজাতিরা পালন করে, গন্ড উপজাতি পালন করে, আমাদের ভিল কোল উপজাতি পালন করে, এরকম বিভিন্ন উপজাতিরা এই হুল উৎসব পালন করে। তাদের আবার বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে এই সরহুল, রোহিন, এছাড়া টুসু
ফেস্টিভ্যাল, এটাও আদিবাসী আমাদের ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ উৎসব। আচ্ছা, এরপরে দেখো গোয়া। গোয়ার একটা উৎসব হচ্ছে ঘুমাট, আমাদের গোকুল অষ্টমী, তার সঙ্গে গোয়া কার্নিভাল এবং সিগমো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা উৎসব। সিগমো মানে গোয়া, সিগমো এখানে গোয়া আছে, গ মানে গোয়া। আচ্ছা, সিগমো উৎসব ছবিতে দেখতে পাচ্ছ যে উৎসবটা পালিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের গোয়ার উৎসব সিগমো। আর সিগমো হচ্ছে বসন্ত উৎসব বা দোলের সময় এই উৎসবটা পালিত হয়ে থাকে। আচ্ছা, এর পরের উৎসব আমাদের সিকিমে অনুষ্ঠিত হয়। সিকিমের সব থেকে বড় উৎসব হচ্ছে এই চৈত্র দেশাই উৎসব। এই চৈত্র দেশাই সিকিমের, নর্মালি সিকিমের যারা ভুটিয়া বা এবং যারা তিব্বতীয় তারা এই সমস্ত উৎসবগুলো পালন করে থাকে। আচ্ছা, এছাড়াও যেটা আরেকটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে আমাদের লোসার। লোসার হচ্ছে আমাদের সিকিমের নববর্ষ, ওটা হচ্ছে নববর্ষের সময় অনুষ্ঠিত হয়। ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোসার ফেস্টিভ্যাল। এছাড়া লোসাং, আমাদের সাদা দাওয়া, এই জাতীয় উৎসব পালিত হয়ে থাকে আমাদের সিকিমেতে। আচ্ছা, পরের পয়েন্টে চলে গেলাম, আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ। এখানে দুটো স্টেটকে একত্রে আমি নিয়ে নিয়েছি। এখানে টিউলিপ উৎসব দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেন, ওখানে জম্মু কাশ্মীরে যে বিখ্যাত টিউলিপ গার্ডেন, এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় টিউলিপ গার্ডেন হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত, যেটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এটা শুধু ভারতের নয়, গোটা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। নর্মালি বসন্তকালে এখানে টিউলিপ ফুল ফোটে এবং মানুষজন যায়, প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী যায় সেখানে এই টিউলিপ উৎসব অংশগ্রহণ করতে, টিউলিপ ফুল দেখতে। নর্মালি এপ্রিল মাস, মার্চ মাসের শেষ দিকে এই উৎসবটা পালিত হয় বা এই জিনিসটা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া লোরি, লোসার, আমাদের সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল, সিন্ধু দর্শন এটা লাদাখের একটা উৎসব। এছাড়াও অমরনাথ যাত্রা, লোকজন পূর্ণ অর্জনের জন্য অমরনাথ মন্দিরে যায়, সেই অমরনাথ মন্দির সেটাও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, এরপরে উৎসব আমাদের রাজস্থান। আচ্ছা, রাজস্থান মানেই উটের জায়গা, আর রাজস্থান মানেই হচ্ছে আমাদের পুষ্কর, ক্যামেল ফেয়ার। এই পুষ্কর উটের মেলা, এটা নর্মালি উটকে কেন্দ্র করেই এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, এবারে দেখো ছবিতে দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে পুষ্কর ক্যামেল মেলা। আচ্ছা, এবার হচ্ছে আদিবাসী কুম্ভ মেলা ওখানে অনুষ্ঠিত হয়। ব্রজ একটা দেবীকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। তিজ, এটাও একটা উৎসব পালিত হয়। মরু উৎসব মরুভূমিকে কেন্দ্র করে হয়। গঙ্গরি, এটা হচ্ছে ওইখানকার একটা গুরুত্বপূর্ণ, ওদের যে একটা দেবী আছে, সেই দেবী, ও যেটা আমাদের দেবী পার্বতী বলা হয়, আমাদের দুর্গারই আর এক রূপ দেবী পার্বতী, সেই দেবী পার্বতীর পুজো করা হয় এই গঙ্গরি উৎসবে। এই যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমাদের ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল নিয়ে প্রচুর ডিটেলসে পরীক্ষায় কোশ্চেন আসছে আমাদের সিজিএল এবং 10+2 লেভেলে। এই 10+2 লেভেলে বিভিন্ন উৎসব কোন উপজাতি পালন করছে বা সেখানে কি কালচার, কোন মাসে পালিত হয়, এই জাতীয় জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সুতরাং এই যে ক্লাস হচ্ছে, এরপরেও এই ক্লাসের ওপর আমি ডিটেলসে ক্লাস নেব এবং সেই জাতীয় পরীক্ষাগুলোকে কভার করার জন্য, ওভারঅল একটা পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য এই নোটটা কিন্তু যথেষ্ট। কিন্তু এইটা দিয়ে কিন্তু আমি একদম সর্বোচ্চ পরীক্ষায় কিন্তু টপ স্কোরার হতে পারবো না। আমাদের টপ স্কোরার হতে গেলে আমাকে ফলো করতে হবে, আমার ক্লাস ফলো করতে হবে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তেলেঙ্গানা। তেলেঙ্গানার গুরুত্বপূর্ণ বেশ কিছু উৎসব আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু উৎসবের আমি নাম দিয়ে দিয়েছি। আচ্ছা, বোনালু, উগাদি। আচ্ছা, এর মধ্যে বোনালু কথাটা, বোনালু উৎসবটা নিয়ে একটুখানি তো লেখা আছে, দেখো। এই বোনালু উৎসবটা অ্যাকচুয়ালি এটা ভোজনম মানে খাবার দাবার, মানে তেলেগু খাবার বা ভোজ, এবং তার সঙ্গে মহাকালী মাতার জন্য পালন করা হয়। মানে মহাকালী মাতার জন্য যে ভোজন বা খাবার, সেটা হচ্ছে এই বোনাম বা বোনালু। আর এই বোনালুতে এখানে মহিলারা তাদের খাবার দাবার মাটির বা পিতলের পাত্রে দুধ গুড় রান্না করা ভাত ডাল নিয়ে আমাদের এই মহাকালী মাতার পুজো দেয়। এটা হচ্ছে আমাদের তেলেগুর একটা গুরুত্বপূর্ণ উৎসব। এছাড়া উগাদি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই অঞ্চলে নববর্ষ হিসাবে পালিত হয় এই উগাদি।
আচ্ছা, এছাড়াও আর একটা রিসেন্ট পরীক্ষার কোশ্চেন মনে পড়ে গেল, ভাতুকাম্মা। ভাতুকাম্মা হচ্ছে আমাদের তেলেঙ্গানার একটা উৎসব, যেখানে মহিলারা এই উৎসবটাকে পালন করে। এটা একটা ফুলের উৎসব, এখানে ফুলকে কেন্দ্র করে একটা উৎসব পালিত হয়, ভাতুকাম্মা উৎসব। রিসেন্টলি পরীক্ষায় আসা কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মিজোরাম। মিজোরাম সাউথ ইস্টের একটা স্টেট। এখানকার তিব্বতীয় কালচার এবং সেই তিব্বতীয় কালচারের কি পরীক্ষায় কোশ্চেন আসে, কি নোট আসে, সেগুলোকে দেখো তোমরা। আচ্ছা, তেলেঙ্গানা, সরি মিজোরাম। মিজোরাম মানেই হচ্ছে কুট, যেখানেই দেখবে কুট আছে, কুট কুট। কুট হচ্ছে অ্যাকচুয়ালি ওদের কৃষিজ ফেস্টিভ্যাল, এগ্রিকালচারকে রিলেটেড হয়। একটা ফসল কাটার সময়, একটা ফসল তোলার সময়, এই ফসল রিলেটেড বিভিন্ন উৎসব এই কুটের মাধ্যমে পালন করা হয়। আর এই কুটের মাধ্যমেই কিন্তু এই যে ওদের ওদের ওইখানে ঝুম চাষ, জঙ্গল সাফাই, এইগুলো হয় না, সেইগুলোও কিন্তু এক একটা কুটের মধ্যে পড়ে। মানে একটা ফেস্টিভ্যালের কাজই হচ্ছে ওই জঙ্গল সাফাই করা, মানে ঝুম চাষ করা। তাহলে ঝুম চাষ ওদের একটা ফেস্টিভ্যাল বলা চলে। বুঝতে পেরেছো কেন ওরা ঝুম চাষ করবে? ঝুম চাষ জানি আমরা প্রকৃতির ক্ষতি করে, কিন্তু তারা তাদের ফেস্টিভ্যাল মনে করে এই ঝুম চাষ তারা পালন করে। এই যে দেখতে পাচ্ছ, এরা এরা যখন ঝুম চাষ করতে যাচ্ছে, মানে এইসব ঢাক ঢোল নিয়ে ওরা সব বেড়াতে বেড়াতে যাবে, জঙ্গলে সব জীবজন্তু আছে সেইগুলো সব সরে যাবে, পাখি পাখি সরে যাবে, তারপরে গাছ ফাছ কেটে জমি তৈরি করে আবার চাষবাস হবে। কেনই বা করবে না? মিজোরাম অঞ্চলটা পুরোটাই পার্বত্য অঞ্চল, আর এই পার্বত্য পাহাড়ি অঞ্চলে সমতল ভূমি নেই। সমতল ভূমি না থাকলে চাষবাস করবে কি করে? আর সমতল ভূমি তৈরির জন্যই তারা এই চাষবাস করা হয়। ওই অঞ্চলটা এতটা মানে ফার্টাইল অঞ্চল নয় যে একবার দুবার চাষ করার পরে সেই অঞ্চলে আবার ভালো ফসল হবে, সেই জন্য আবার নতুন করে জমি তৈরি করে নতুন করে তারা এই ফসল বনে। আচ্ছা, এর পরের পেজে চলে যাব। মিজোরামের পরে আমরা দেখব হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড মানেই হচ্ছে হর্নবিল উৎসব। একটা উৎসবই আমি এখানে দিয়েছি, আরও বেশ কিছু উৎসব আছে, আর তার মধ্যে নাগাল্যান্ডের সব থেকে বড় উৎসব হচ্ছে হর্নবিল। হর্নবিল আদতে একটা পাখি, তার মানে একটা পাখিকে কেন্দ্র করে এই উৎসবটা পালিত হয়। হর্নবিল ওই অঞ্চলের একটা বিশিষ্টপূর্ণ পাখি, আর এটা 2000 সাল থেকে পালিত হচ্ছে। এটাই এসএসসির পরীক্ষার কোশ্চেন। হর্নবিল ফেস্টিভ্যাল কত সাল থেকে পালন হচ্ছে? 2000 সাল থেকে পালন হচ্ছে। একটা পাখিকে কেন্দ্র করে এই উৎসবটা পালিত হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব অরুণাচল প্রদেশ, আর একটা নর্থ ইস্টের একটা স্টেট অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশের সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের প্রথম উৎসব সোলাং আরাম। সোলাং আরাম অরুণাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ উৎসব। নর্মালি এটা আমাদের ওদের এগ্রিকালচারাল উৎসব। এটা ওদের ফসল কাটার সময় আনন্দ সহকারে এই উৎসব পালন করে। কাথিনা সিভাকা, লোকু, ভাষা ভাষা, এই উৎসবগুলো আমাদের অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব। লাস্ট পেজ আমাদের কুম্ভ মেলা। দেখো, আজকের ক্লাসের যদি সব থেকে ইন্টারেস্টিং পার্ট যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে এই কুম্ভ মেলা। কুম্ভ মেলা আমাদের সর্বোপরি 3 বছর ছাড়া অনুষ্ঠিত হয়, এবং কুম্ভ মেলা মোট 4টে জায়গায় অনুষ্ঠিত হয়। তার মধ্যে এবছর হচ্ছে কি, এবছর হচ্ছে মহাকুম্ভ। এই মহাকুম্ভ নর্মালি 144 বছর ছাড়া এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। দেখো, আমরা কুম্ভ মেলার ইতিহাস জানবো। এই কুম্ভ মেলা কথাটা কোথা থেকে এসেছে? কুম্ভ মেলা কথাটা এসেছে হচ্ছে অমৃতের কুম্ভ থেকে। অমৃতের কুম্ভ মানে আমাদের ঋষি দুর্বাসা দেবতাদের উদ্দেশ্যে অভিশাপ দেয়। ঋষি দুর্বাসাকে দেবতারা মানে হ্যারাসমেন্ট করছিল, তিনি ধ্যান করছিলেন, তার ধ্যান ভঙ্গ করছিল। আর ধ্যান ভঙ্গের জন্য দেবতাদের ঋষি দুর্বাসা অভিশাপ দেয় যে তোমাদের অমরত্ব চলে যাবে, আমাদের মর্তের লোক তোমাদের আর দেবতা হিসাবে মেনে নেবে না, তোমাদের আর পুজো টুজো করবে না, তোমাদের মান সম্মান সব গেল। এই অবস্থায় তারা ভাবে যে সত্যি তো আমাদের সব চলে গেলে আমাদের আর কি গুরুত্ব রইল। তখন দেবতাদের দেবতা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের কাছে যায়, এবং তাদের কাছে গিয়ে বলে যে আমরা এরকম আমাদের ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছে, কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। তখন তারা একটা পথ দিল। সেই পথটা কি না, আমাদের সপ্ত সমুদ্রের মাঝে বা নিচে আছে হচ্ছে একটা কুম্ভ, মানে অমৃতের হাঁড়ি। সেই অমৃতর হাঁড়ি বা কুম্ভ, সেখান থেকেই এসেছে হচ্ছে এই কুম্ভ। এই কুম্ভ কথার অর্থ হচ্ছে মাটির হাঁড়ি বা কলসি। এই মাটির হাঁড়ি বা কলসির মধ্যে অমৃত রস আছে, আর এই অমৃত রস যদি পান করতে পারো তাহলে তোমার
সমস্ত অমরত্ব তুমি ফিরে পাবে এবং তুমি আবারও পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাবে, তোমাকে আবারও মানুষজন দেবতা হিসাবে পুজো করবে। খুব ভালো বিষয়। এই অমৃতের হাঁড়ি বার করবে কি করে? এ তো সমুদ্রের নিচে আছে, এত নিচে থেকে তুলবে কি করে? তার জন্য একটা বড় দড়ি দরকার, শক্তিশালী লোক দরকার। দড়ির জন্য তারা মহাদেবের সাহায্য নিল এবং মহাদেব তার গলার সাপটাকে মানে অজগর সাপকে খুলে দিয়ে দিল এবং অজগর সাপের বিষটা তিনি নিজে পান করে নিলেন। ওই জন্য অজগর সাপের কিন্তু কোনো বিষ নেই। আচ্ছা, তিনি নিজে নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন এই অজগর সাপের বিষ পান করে। ঠিক আছে, অজগর সাপ এলো। এবার এইটাকে তোলার জন্য, হাঁড়িটাকে তোলার জন্য অনেক বেশ কসরত করতে হবে, অনেক শক্তি সামর্থ্য লাগবে। কিন্তু তোমরা জানো দেবতাদের ফিগার কীরকম? তোমরা গণেশের ফিগারটা কল্পনা করো। আচ্ছা, তার মানে শক্তিশালী লোক দরকার। আবার অন্যদিকে তোমরা মহিষাসুরের ফিগারটা দেখো, একবারে 8 প্যাক ফিগার। তার মানে মহিষাসুরের মতো লোক দরকার। তারা অসুরদের সঙ্গে সাহায্য নিল এবং অসুরদের সাহায্য নিয়ে তারা ওই কুম্ভের হাঁড়িটাকে তারা মাটির তলা থেকে তুলল। খুব ভালো বিষয়। তোলার পরে ঘটনাটা কি হলো? অ্যাকচুয়ালি এই কুম্ভের হাঁড়িটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? দেবতাদের জন্য গুরুত্বপূর্ণ। দেবতারা ওই কুম্ভের হাঁড়ি পেলে তাহলে অসুরদের ওরা বশ হয়ে যাবে, তা না হলে দেবতারা দুর্বল হয়ে গেলে অসুররা শক্তিশালী হয়ে যাবে। এবার অসুররাই যদি ওই কুম্ভের হাঁড়িটা যদি পান করে ফেলে, অমৃত যদি পান করে ফেলে, তাহলে তার কিছু রইল না, সবই তো সমান হয়ে গেল। সেই জন্য দেবতাদের মধ্যে কিছু দেবতাকে দায়িত্ব দেওয়া হয়, আমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি, চন্দ্র এই জাতীয় দেবতাদের দায়িত্ব দেওয়া হয় যে তোমরা এই কুম্ভের হাঁড়ি পেলেই তোমরা নিয়ে পালাবে। ওরাও নিয়ে পালাতে আরম্ভ করলো। প্রায় 12 দিন ধরে ওরা ওই কুম্ভের হাঁড়িটা নিয়ে পালিয়েছিল। এই ওদের 12 দিন আমাদের 12 বছরের সমান। তাই একটা জায়গায় কুম্ভ মেলা একবার হওয়ার পরে 12 বছর পরে আবার সেই জায়গায় কুম্ভ মেলা হয়। মানে প্রয়াগে এখন কুম্ভ মেলা হচ্ছে, আবার 12 বছর পরে হয়তো সেই জায়গায় কুম্ভ মেলা হবে। সুতরাং 12 বছর ধরে এই কুম্ভের এই হাঁড়িটাকে নিয়ে তারা ছোটাছুটি করেছিল। আর এই 12 বছরে তারা 4টে জায়গাতে ওই কুম্ভর হাঁড়িটাকে রেখেছিল। 4টে জায়গা কোন কোন জায়গা দেখো। আমাদের এলাহাবাদ যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল, সেখানে একবার রেখেছিল। আচ্ছা, হরিদ্বার যেখানে গঙ্গা নদী আছে সেখানে রেখেছিল। নাসিক হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, এই মহারাষ্ট্রে অবস্থিত, সেখানে গোদাবরী নদী আছে। আর তার সঙ্গে উজ্জয়িনী কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, সেখানে আছে শিপ্রা নদী। এই 4টে জায়গাতে এই অমৃতের হাঁড়িটা একবার করে রেখেছিল। তাই এই 12 বছরকে 4 দিয়ে ভাগ করো, 3 বছর ছাড়া এক একটা জায়গাতে কুম্ভ মেলা হয়। আর কখন কোন তিথিতে হবে সেটা নির্ভর করছে ওই যে 4জন দেবতা যারা কুম্ভের হাঁড়ি নিয়ে ছোটাছুটি করেছিল, তারা কোন তিথিতে আসছে বা তারা কীরকমভাবে সমন্ত্রণালে আসছে, তাদের ওপর ভিত্তি করে একটা দিন ঠিক করা হয় এবং ওই দিনে একটা নির্দিষ্ট তিথিতে ওই নদীর জলে কেউ যদি স্নান করতে পারে তাহলে তার পূর্ণ হবে এবং তার সারা জীবনের পাপ ধুয়ে মুছে চলে যাবে। এই উপলক্ষেই কিন্তু কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আর এই কুম্ভমেলা মানেই স্নান, নদীতে স্নান। আর সেই নদীতে স্নানটা কি আমরা শাহী স্নান বলি। এটাই 2023-এর সিজিএল পরীক্ষার কোশ্চেন যে শাহী স্নান কোন উৎসবের সঙ্গে জড়িত। দেখো লিখে দিয়েছি এখানে। শাহী স্নান মানে ওই নদীতে স্নান করা হয়, দেখতে পাচ্ছ ছবিতে নদী, এই নদীতে কুম্ভ মেলা উপলক্ষে স্নান করা হয়। আর এই কুম্ভ মেলা উপলক্ষে স্নান করা হয়, এইখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে। আগে মুনি ঋষিরা স্নান করবে ভোরবেলা, তারপরে সাধারণ মানুষ স্নান করার সুযোগ পাবে। আপনি বুঝতে পারলে কুম্ভ মেলার ইতিহাস। এবং এই কুম্ভ মেলা নর্মালি 3 বছর ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে বিভিন্ন জায়গাগুলোতে 3 বছর ছাড়া অনুষ্ঠিত হয়ে থাকে। আর 12 বছর ছাড়া যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পূর্ণ কুম্ভ। পূর্ণ কুম্ভ ক বছর ছাড়া অনুষ্ঠিত হয়? 12 বছর ছাড়া। আর 12টা পূর্ণ কুম্ভ নিয়ে একটা মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। মানে 12টা মহাকুম্ভ, পূর্ণ কুম্ভ 12 × 12 = 144 বছর ছাড়া ছাড়া এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। তার মানে পূর্ণ, এটা পূর্ণ 12টা পূর্ণ কুম্ভ নিয়ে একটা মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। তার মানে এই মহাকুম্ভ 144 বছর পরে হয়েছে, এর পরের মহাকুম্ভ আবার 144 বছর হবে। মানে আমাদের জীবনে আমরা একটাই মাত্র মহাকুম্ভ পাবো। হয়তো আমার পরের জেনারেশনও একটা মহাকুম্ভ পাবে না, আমরা পরের মহাকুম্ভের সময় আমরা হয়তো কেউই থাকবো না। সুতরাং এই কুম্ভ মেলার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই
সময় সুযোগ থাকলে এই কুম্ভ মেলাতে অন্তত একবার যাওয়া উচিত, কিন্তু আমার সেই সময় সুযোগ হচ্ছে না, সেই জন্য আমি যেতে পারছি না। আচ্ছা, তার মানে কুম্ভ মেলা বুঝতে পারলে। আর একটা জিনিস, পূর্ণ কুম্ভ নয় বললে অর্ধকুম্ভ কি? অর্ধকুম্ভ এইটাকে অর্ধেক করে দাও, মানে 6 বছর ছাড়া অনুষ্ঠিত হয়। এটা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়? দুটো জায়গায় অনুষ্ঠিত হয়, একটা হরিদ্বারে আর একটা এলাহাবাদে। পূর্ণকুম্ভ সব জায়গায় অনুষ্ঠিত হয়, সব জায়গায় 12 বছর ছাড়া পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়। আর আমাদের অর্ধকুম্ভ এটা 6 বছর ছাড়া অনুষ্ঠিত হয়, এটা দু জায়গাতেই হয়, একবার প্রয়াগে হয়, একবার হরিদ্বারে হয়। মানে হরিদ্বারে এরপরে আবার 6 বছর পরে পূর্ণ কুম্ভ মেলা হবে, সেইটা হচ্ছে অর্ধকুম্ভ হবে। এইরকমভাবে অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়, এবং 12টা পূর্ণকুম্ভ ইজিক্যাল টু একটা মহাকুম্ভ। আর মহাকুম্ভ সবসময় এই প্রয়াগেতেই অনুষ্ঠিত হয়। ভাবো, এর আগে যখন পূর্ণকুম্ভ হয়েছিল তখন ব্রিটিশরা আমাদের শাসন করতো, এইরকম একটা সময় যখন ব্রিটিশদের শাসন মধ্য গগনে, সেই সময় একটা পূর্ণকুম্ভ হয়েছিল, আবারও একটা পূর্ণকুম্ভ হচ্ছে। আচ্ছা, আপাতত আজকের ক্লাসটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাদের কি সমস্যা আমাকে জানাবে, আমার ক্লাসে জানাবে, আমাকে যেরকমভাবে হোক জানাবে। আমি জানি না কিভাবে তোমরা জানাতে পারবে, মেসেজের মাধ্যমে বা কিভাবে জানাতে পারবে, তবে জানাবে। এবং এই বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব ভবিষ্যতের ক্লাসে। এবং আরও ইন্টারেস্টিং ক্লাস পেতে আমার ক্লাস ফলো করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি একটা সাকসেস চাও, একটা লক্ষ্যে পৌঁছতে চাও, তাহলে স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ। আর স্ট্যাটিক জিকের কি আমার কাছে আছে, আর এই কি কিন্তু তোমাদের লাগবে যদি তোমরা একটা সাকসেস চাও। সকল আজকের ক্লাস এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো। ওকে, টাটা, বাই।